এভাবে 365 দিন 1 বছর, 365 দিনের একটা গড় করা হবে এবং এভাবে প্রায় 30টা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আমরা কম্পেয়ার করব যে আসলে জলবায়ু কিরকম আছে। যেরকম আজ থেকে 30 বছর আগে যদি আমরা চিন্তা করি, সেই 30 বছর আগে যদি আমাদের স্বাভাবিক তাপমাত্রা থাকতো 27 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে, আমরা শুনতাম যে বিভিন্ন টেলিভিশনে রিয়াদের তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেড, মরুভূমির যে তাপমাত্রা সেটা আমরা শুনতাম যে অনেক বেশি হয়ে থাকে সবসময়। কিন্তু আমরা যদি 30 বছর পর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি, আমরা অনেক সময় দেখে থাকি যে আবহাওয়া সর্বোচ্চ হয়ে যাচ্ছে 39, 40, 41ও পর্যন্ত চলে যাচ্ছে। এই যে একটা পার্থক্য, আগে ছিল 25, 26, 27 বা সর্বোচ্চ 30, 32, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা হয়ে গেছে প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 42 ডিগ্রি সেলসিয়াস, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে তাপমাত্রার একটা বড় পরিবর্তন। সেম একইভাবে যদি আমরা চিন্তা করি, আগে যে ঘূর্ণিঝড় গুলা সংঘটিত হলো, কাল বৈশাখী যে ঘূর্ণিঝড় আমরা জানি, আমাদের 14 এপ্রিল থেকে আমাদের পহেলা বৈশাখ শুরু, বৈশাখ মাস শুরু মানেই আমাদের কাল বৈশাখী ঝড়ের একটা প্রকোপ দেখা যায়। তো আগে আমরা ছোটবেলায় দেখতাম যে যখন কালী পুজো হতো বা বিভিন্ন পুজো হতো সেই সময় ঘূর্ণিঝড় আসতো। কিন্তু এখন ঋতুর পরিবর্তনের কারণে আমরা দেখতে পাচ্ছি যে না, এই ঘূর্ণিঝড় আর এখন আর ওইভাবে দেখা দিচ্ছে না, বা অনেক সময় দেখা দিল যেটা যে সময় হওয়ার কথা সেই সময় ঘূর্ণিঝড়ের কোনো খবর নেই, সেই সময় তো হালকা বৃষ্টিপাত হচ্ছে, গরম হচ্ছে। সেম একইভাবে যদি আমরা বলি, এখন শীতকালে যে সময়টা, শীতকাল তো শেষ, বসন্তকাল এখন চলমান। বসন্তকালে আর্দ্রতা আমাদের শুষ্ক থাকবে, বাতাস হালকা হালকা বাতাস বইবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো শীতকালে ভোরের দিকে আমাদের শীতের মতো একটা ঠান্ডা একটা অবস্থা বিরাজ করতেছে। আবার যখন দিন হচ্ছে সেম একই ভাবে মনে হচ্ছে যে না, চৈত্র মাসের যে একটা গরমের তীব্রতা থাকে, সেই চৈত্র মাসে একটা গরমের তীব্রতা বাড়ছে, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না আমাদের। গরম হলে সেই গরমের তাপমাত্রার একটা আদর্শ তারা প্যারামিটার মেনটেন করবে, কিন্তু দেখা যাচ্ছে না, শীতকালে ভোরবেলা তাপমাত্রা অনেক কম কিন্তু দিনের বেলা তাপমাত্রা বেশি। এটা আমাদের একটা জলবায়ুর একটা প্রেক্ষাপট, যে আমরা বুঝতে পারতেছি যে বিগত 30 বছর আগের থেকে এখনকার তাপমাত্রা বা আবহাওয়ার একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা, দীর্ঘমেয়াদী পরিবর্তনটাই হচ্ছে আমাদের জলবায়ুর পরিবর্তন। এখন এই যে জলবায়ু পরিবর্তনটা হইছে বা আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হওয়া মানে ধীরে 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 সেটা একসময় দীর্ঘ বছর পর জলবায়ুর পরিবর্তন আমরা বলতে পারতেছি। এই জলবায়ুর পরিবর্তনের যে কারণগুলো আছে তার মধ্যে একটা কারণ আছে মানব সৃষ্ট কারণ, এবং আরেকটি হচ্ছে প্রাকৃতিক কারণ। অর্থাৎ বিভিন্ন যে প্রাকৃতিক যে পরিবেশ আছে, প্রাকৃতিক পরিবেশের তারতম্যের কারণে বা প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার কারণে যে জলবায়ুর যে একটা পরিবর্তন, সেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক কারণ। যেরকম সৌর বৈচিত্র্য, যেখানে আমাদের কোনো হাত নেই, আমরা অনেক সময় শুনে থেকে সৌর ঝড় আসে, অর্থাৎ দেখা যাচ্ছে যে সূর্যের তাপমাত্রাটা ওই সময়, সূর্যের যে তাপমাত্রা একটা ঢেউ সেটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যাকে বলা হচ্ছে সৌর ঝড় বা সৌর বৈচিত্র্যের একটা ব্যাপার থাকে। আগ্নেয়গিরি অগ্নুৎপাত, আমরা জানি আমাদের পৃথিবী আগে উত্তপ্ত ছিল। পৃথিবী যখন সৃষ্টি হয়, পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্নে পুরো পৃথিবীটা একটা উত্তপ্ত একটা গলিত পিণ্ডের মতো ছিল, কিন্তু ধীরে ধীরে তাপ বিকিরণের মাধ্যমে পৃথিবীর উপরের স্তরটা হালকা হতে হতে তাপমাত্রা কমে আসে এবং সেটা শক্ত হয়ে যায়। কিন্তু পৃথিবীর নিচের দিকে যে ভূগর্ভস্থ আমরা বলি, সেই ভূগর্ভে যদি আমরা কেন্দ্র, যেটা সেই কেন্দ্রে এখন উত্তপ্ত আছে। আমরা কিভাবে বুঝতে পারি? আমরা বিভিন্ন পাহাড়ের কথা যদি চিন্তা করি, কিলিমানজারো যে পাহাড়টা আছে, তারপরে ফুজিয়ামা যে পাহাড়গুলো আছে, সেখানে আমরা দেখবো যে আগ্নেয়গিরি বের হচ্ছে, লার্ভা বের হচ্ছে। লার্ভা কই থেকে বের হচ্ছে? যে ভূগর্ভস্থ যেই ভিতরে যে মাটির যে লেয়ার গুলো আছে, স্তরগুলো আছে, সেই স্তরগুলার একদম কেন্দ্রে আমাদের এই আগুনের লার্ভা বা গলিত যেই আগ্নেয়গিরির লাভা আছে, সেই লাভাগুলো ওখানে আছে। এবং সেটা যখন আমাদের পৃথিবীর যে বিভিন্ন টেকটনিক প্লেট, আমরা ভূমিকম্প শোনার সময় শুনে থাকি যে টেকটনিক প্লেট নড়ে চড়ে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে। এই টেকটনিক প্লেট গুলা ধাক্কার কারণে একটা সুড়ঙ্গ পথ সৃষ্টি হওয়ার মাধ্যমে সেই লাভাটা উপরের দিকে উদ্গীত হচ্ছে। সমুদ্র স্রোতের পরিবর্তন, সমুদ্র স্রোতের পরিবর্তনটা আমরা আসলে এভাবে বলতে পারি যে সমুদ্র স্রোতের যে পরিবর্তন, বায়ুমণ্ডলের যে বায়ুর যে চাপ সেটার সাথে রিলেটেড। একই সাথে পৃথিবীর আইনিক গতি এবং যে বার্ষিক গতি আছে, অর্থাৎ পৃথিবী একটি নির্দিষ্ট গতিতে ঘোরে। এই ঘূর্ণনের কারণে আমাদের যে সমুদ্রের স্রোতটা তৈরি হচ্ছে, এবং একই সাথে আমাদের সূর্যের আকর্ষণ এবং চন্দ্রের আকর্ষণ, এই আকর্ষণের কারণে আমাদের এই সমুদ্রের স্রোতগুলা তৈরি হচ্ছে। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পৃথিবীর গতি পরিবর্তন হয়ে যাচ্ছে, এখন কিভাবে পরিবর্তন হচ্ছে? আমরা যদি বিজ্ঞানের গবেষণার দিকে চিন্তা করি, বিজ্ঞানীরা বলতেছে যে পৃথিবীতে বিভিন্ন যে কাঠামোগত পূর্বের যে স্ট্রাকচার ছিল তার থেকে এখনকার স্ট্রাকচার বিনষ্ট হয়ে যাওয়ার কারণে পৃথিবীর গতিটা কিছুটা পরিবর্তন হচ্ছে। তো এই পরিবর্তনগুলোর কারণে আমাদের সমুদ্র স্রোতেরও পরিবর্তন দেখা দেয়। আবার আমাদের জোয়ার ভাটার সাথে আমরা সবাই পরিচিত। এই জোয়ার ভাটার কারণেও আমাদের সমুদ্র স্রোতের পরিবর্তন হয় প্রধানত বলা যায়। তো এই জোয়ার ভাটা সূর্যের এবং চন্দ্রের আকর্ষণের কারণেই মূলত হয়ে থাকে। তো এবং হচ্ছে প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস, আসলে এটাকে প্রাকৃতিক কারণ বলা গেলেও গ্রিন হাউস গ্যাসটা মানুষের দ্বারাই সৃষ্ট। মূলত গ্রিন হাউস যে
ইফেক্ট বা গ্রিন হাউস যে সমস্যাটা, এটা আমাদের মানুষের দ্বারাই সৃষ্ট সমস্যা। মানব সৃষ্ট কারণের মধ্যে প্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে শিল্প বিপ্লবের পর গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি। আমরা জানি যে আমাদের যে ইউরোপ যে আছে, ইউরোপ মহাদেশ, ইউরোপ মহাদেশে আমাদের প্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়। সেখানে কৃষি ক্ষেত্র থেকে তারা ধীরে ধীরে শিল্প, ইন্ডাস্ট্রি, কলকারখানা নির্মাণের দিকে মনোযোগ আকর্ষণ করে এবং তারা বিভিন্ন যন্ত্র আবিষ্কার করা শুরু করে। যার ফলে দেখা যাচ্ছে সেই যন্ত্রগুলা তখন ধীরে ধীরে কয়লা, ডিজেল এবং একের পর এক আমাদের যে উন্নত যেই প্রযুক্তিগুলা, সেই জৈব জ্বালানি, সেই জৈব জ্বালানি ধাবিত হওয়ার ফলে আমরা দেখতে পাই যে এক ধরনের গ্যাস উদ্গীত হচ্ছে, যে গ্যাসগুলোতে আমাদের সালফার ডাই অক্সাইড থাকবে, আমাদের হচ্ছে কার্বন ডাই অক্সাইড থাকবে, আমাদের O3 যেটা ওজোন, ওজোন একটা গ্যাস, এই গ্যাসটা বিভিন্ন সমস্যার কারণে বায়ুমণ্ডলে ছড়াই ছিটে যাচ্ছে। এবং এই গ্যাসগুলোর ভিতরে আমাদের প্রধান যে গ্যাসগুলো আছে সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, CFC। এই ক্লোরোফ্লোরোকার্বন এমন একটা কার্বন যেটা ক্লোরিনের ইফেক্টের কারণে ভেঙে যায়। ক্লোরিন যখন এখানে ইফেক্ট ফেলে, ক্লোরিন যে অণুগুলাকে ভেঙে ফেলে, ভেঙে যাওয়ার ফলে এগুলার বায়ুমণ্ডলের বাইরে যেতে পারে না। নরমালি সূর্য থেকে তাপ আসবে, তাপ বাহিরে বের হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে বাহিরে আর বের হতে পারতেছে না, কারণ আমাদের যে ওজনের একটা স্তর আছে সেটা নষ্ট হয়ে গেছে। যার ফলে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার কারণে কার্বন ডাই অক্সাইড এই গ্যাসগুলোকে পৃথিবীর বায়ুমণ্ডলে ধরে রাখতে সহযোগিতা করে। যখন পৃথিবী বায়ুমণ্ডলে আমাদের এই গ্যাসগুলা ধরে রাখতে সহযোগিতা করতেছে, গ্যাসের যখন তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ফলে আমাদের যে বৈশ্বিক যে তাপমাত্রা, অর্থাৎ আমাদের যে সারা পৃথিবীর যে তাপমাত্রা, সেটা ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে, এবং যার ফলে যেটাকে আমরা বলে থাকি গ্রিন হাউস একটা ইফেক্ট। আর গ্রিন হাউস কথাটা মূলত আসছে আমাদের সবুজ ঘর, গ্রিন হাউস সবুজ ঘর। আমাদের শীত প্রধান যে অঞ্চলগুলা ছিল, সেই শীত প্রধান অঞ্চলে শাকসবজি ঠিক মতো হয় না, কারণ সূর্যের আলো লাগে। কারণ শাকসবজি যে সবুজ পাতা, সেই সবুজ পাতায় খাদ্য তৈরির জন্য সূর্যের একটা তরঙ্গ দৈর্ঘ্য লাগবে। এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো যখন সূর্য থেকে আসে, ওগুলো আবার চলে যায়। ফলে দেখা যায় যে শীত প্রধান অঞ্চলে সূর্যের হচ্ছে তাপমাত্রা কম থাকে, সূর্য আলো কম পড়ে। আলো কম পড়ার কারণে সেখানে শীত প্রধান অঞ্চলে চাষাবাদ করতে একটু সমস্যা হতো। তখন তারা কি করলো, একটা কাঁচের ঘর তৈরি করলো। কাঁচের ঘর তৈরি করার পর সেখানে টেম্পারেচারটাকে একটা আবদ্ধ করে রাখে। যেই জিনিসটা এখন বর্তমানে আমাদের পৃথিবীতে হয়ে যাচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাই অক্সাইড, CFC, এই গ্যাসগুলা আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রাটাকে ধরে রাখতেছে, ফলে বৃদ্ধি পাচ্ছে। এবং এটার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমরা মানুষ, আমাদের মানব সভ্যতা। কারণ আমাদের মানব সভ্যতার উন্নতির সাথে সাথেই দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমার এটা লাগবে, আমার আজকে অত্যাধুনিক যে প্রযুক্তিগুলা, আমাদের যে, আমরা যদি ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের কথা বলি, এই যে আমাদের ভয়াবহ যে অস্ত্রগুলা ব্যবহার করা হচ্ছে, এখানে যে জ্বালানিগুলা ব্যবহার করা হচ্ছে, এটাও আমাদের আজকের এই সভ্যতারই একটা ক্ষতিকর একটা দিক, যেগুলো আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে দিচ্ছে। জ্বালানি দহন, বন উজাড়, বর্জ্য ব্যবস্থাপনা। আগে যে পরিমাণ বন জঙ্গল ছিল, ধীরে ধীরে মানুষ, আমরা যদি পাহাড়ি অঞ্চলের কথা চিন্তা করি, বা আমরা যদি আমাদের নদীর পাড়ের কথা চিন্তা করি, সেই নদীর পাড়ের কথা যদি আমরা চিন্তা করি, আগে নদীর পাড়ে বাঁশঝাড় থাকতো, প্রচুর পরিমাণে বাঁশঝাড়, কিন্তু এখন আর বাঁশঝাড় নেই। নদীর পরিমাণ, নদীর দুই ধার দিয়ে বড় বড় গাছ থাকতো, কিন্তু সেই গাছগুলা এখন আর নেই। হয় সেটা নদী ভাঙনের ফলে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, অথবা মানুষ তাদের নিজেদের প্রয়োজনের কারণে গাছগুলা কেটে নষ্ট করে ফেলছে, যার ফলে নদীর যেই কিনারা আছে, সেই কিনারার মাটি ধরে রাখার মতো আর কোনো কিছু নেই। স্রোতে স্রোতে ধীরে ধীরে নদী ভাঙন হয়ে যাচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আমরা জানি আমাদের যে দৈনন্দিন যে বর্জ্যগুলো আছে, ময়লা আবর্জনা যেগুলো আমরা বলি, এই ময়লা আবর্জনা থেকে প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হয়, এবং এই গ্যাসগুলোর যদি আমরা সঠিক ব্যবস্থাপনা না করতে পারি, যেখানে সেখানে ময়লা আবর্জনা যদি আমরা স্তূপ করে রাখি, সেই ময়লা আবর্জনা গুলা থেকে এই গ্যাসগুলো আমাদের পরিবেশকে নষ্ট করে দিবে, এবং এই পরিবেশ ধীরে ধীরে আমাদের চারপাশে পরিবেশে ইফেক্ট ফেলবে। একই সাথে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে পড়ে যে আমাদের যে হসপিটালের যে ক্লিনিক্যাল যে বর্জ্যগুলো আছে, তারপর আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে বর্জ্যগুলো আছে, সেই বর্জ্যগুলা যদি আমরা প্রতিটা জিনিসের একটি নির্দিষ্ট আহ বিনষ্ট করার প্রক্রিয়া আছে, যেরকম ক্লিনিক্যাল যে বর্জ্য আছে সেটা একভাবে ধ্বংস করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য আরেকভাবে নষ্ট করে ফেলতে হবে। প্রতিটা বর্জ্য ব্যবস্থাপনার একটি সঠিক নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে, কিন্তু আমরা যদি নিয়মতান্ত্রিক পদ্ধতিটা ফলো না করি, তখন দেখা যাবে যে আমাদের চারপাশে পরিবেশ নষ্ট হওয়ার কারণে আমাদের প্রতিদিনের যে আবহাওয়া, এটার উপর একটা ইফেক্ট ফেলবে, এবং আবহাওয়ার এই দীর্ঘমেয়াদী পরিবর্তন, আমরা জলবায়ুর একটা পরিবর্তন দেখতে পাবো। এই সমস্যাগুলো মানব সৃষ্ট উৎস, আসলে জীবের ভস্য, জীব যখন পুড়ে যায়, ভস্য মানে পুড়ে যাওয়া, জীব যখন পুড়ে যায়, সেটা থেকে যে জ্বালানি উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি।
সাধারণত আমাদের পৃথিবী সৃষ্টির সময় আমাদের যে বন জঙ্গল এবং অনেক সভ্যতা আমরা শুনে থাকবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন সভ্যতার মানুষ আগে বসবাস করতো। এই সভ্যতাগুলা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আবার আমরা শুনে থাকি যে ডাইনোসরের একটা যুগ ছিল। এই ডাইনোসর গুলা এই বিভিন্ন ধরনের আমাদের যে টেকটনিক প্লেটের পরিবর্তন, আমাদের আগ্নেয়গিরি পরিবর্তন, এসবের কারণে মাটির নিচে চাপা পড়ে যায়। পশু পাখি এবং গাছপালা যখন মাটির নিচে চাপা পড়ে যায়, তাদের দেহ থেকে যে জ্বালানিটা উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি। তারপর আমরা বন উজাড় করার কারণে আমাদের গাছপালা কমে যাচ্ছে। আর গাছপালা কমে গেলে আমরা জানি পরিবেশে অক্সিজেনের অভাব দেখা দিবে, এবং অক্সিজেনের অভাব যখন দেখা দিবে একই সাথে তাল মিলিয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, যে কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে আমাদের একটি গ্রিন হাউস গ্যাস। প্লাস্টিক ও রাসায়নিক বর্জ্য, প্লাস্টিক থেকে প্রচুর পরিমাণে আমাদের যে মাটিতে যখন মিশে, মানে মাটিতে যখন ফেলি এরা মাটির সাথে মিশে যায় না। আমরা প্লাস্টিকের যে পলিথিনের কথা বলি, এই পলিথিনটা এতটাই ক্ষতিকর যেটা মানে বছরের পর বছর মাটির নিচে যেভাবে আছে সে মিশে যাওয়ার কারণে সেখানে না হচ্ছে ঠিকমতো গাছপালা, এবং মাটির যেই উর্বরতা শক্তি আছে সেই উর্বরতা শক্তিও নষ্ট করে ফেলতেছে। রাসায়নিক বর্জ্যের মধ্যে আমাদের পড়ে কীটনাশক। আমরা সকলেই জানি যে আমাদের জমিতে সার ইউজ করা হয়, বিভিন্ন ধরনের সার, ইউরিয়া সার, ট্রিপল সুপার ফসফেট, ড্যাপ। এছাড়াও আমরা কিছু রাসায়নিক কেমিক্যাল, ওষুধ মারার যে পেস্টিসাইড যেটা আমরা বলি, যে স্প্রে করি আমরা অনেক সময়, সেই স্প্রে গুলা দেখা যাচ্ছে যে এগুলো প্রচুর পরিমাণে রাসায়নিক উপাদান থাকে, যদি না সেগুলো আমাদের নিয়ন্ত্রিত পরিমাণে ব্যবহার করা না হয়। প্রতিটা জিনিস আমরা ব্যবহার করব, কিন্তু সেটা আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ব্যবহার করব। কিন্তু দেখা যাচ্ছে আমরা এই নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ না করার কারণে এগুলো আমাদের পরিবেশে বড় একটা ইফেক্টের সৃষ্টি করতে, যার ফলে আমাদের আবহাওয়া এবং জলবায়ু উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষিতে সার ও কীটনাশকের ব্যবহার তো অবশ্যই করতে হবে, কিন্তু অপব্যবহারটা আসলে কি জিনিস, আমার যতটুকু লাগবে আমি অধিক সময়ে ফসল যেন তাড়াতাড়ি পাই, দাম বেশি, তাড়াতাড়ি যেন পাই, আমি টমেটো পাকার জন্য টমেটো স্প্রে করতেছি, এগুলো হচ্ছে আমাদের অপব্যবহার। আমাদেরকে ব্যবহার করতে হবে, অবশ্যই সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। শিল্পজাত গ্যাস নির্গমন, শিল্প কারখানায় যে আমাদের গ্যাসগুলা ইউজ করা হয়, আমরা জানি যে প্রাকৃতিক গ্যাস রাসায়নিক সার উৎপাদনের একটি প্রধান কাঁচামাল। যত সার কারখানা আছে গ্যাসগুলা সেখানে থাকে আমাদের মিথেন, প্রচুর পরিমাণে মিথেন থাকে। অনেক সময় আমরা দেখে থাকি যে গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেখান থেকে গ্যাস বাইরে বের হয়ে যাচ্ছে। আবার গ্যাসের যে খনিগুলো আছে সেই গ্যাসের খনিতে অনেক সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটার কারণে আমাদের হচ্ছে গ্যাসগুলা বাতাসের সাথে মিশে যাচ্ছে, বাতাসের বায়ুমণ্ডলে ক্ষতি করতেছে। শিল্পজাত গ্যাস হচ্ছে আমরা যে সিলিন্ডার গ্যাস ইউজ করি, যেখানে থাকে হচ্ছে বিউটানল। এই বিউটানলটা যখন আমরা পুড়তেছি এটা আমাদের বায়ুমণ্ডলে মারাত্মক পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বন সাপ্লাই দিচ্ছে। একই সাথে আমাদের বাসাবাড়িতে যে রেফ্রিজারেটর তথা ফ্রিজ ব্যবহার করি আমরা, অনেক সময় আমরা দোকানে দেখি যে ডিপ ফ্রিজ ব্যবহার করা হচ্ছে। তারপর আমাদের বাসাবাড়িতে ফ্রিজ ব্যবহার করে, সেখানে ছোট্ট একটা গোল একটা বক্সের ভিতরে কম্প্রেসার, আমরা বলি কম্প্রেসার, যেটা আমাদের গ্যাস সরবরাহ করে। এবং অনেক সময় দেখা যাবে সেখানে লেখা থাকতো অনেক আগে যে সিএফসি আছে ওখানে, মানে এই যে ক্লোরোফ্লোরো যে কার্বনটা সরাসরি ইউজ করা হতো। কিন্তু বর্তমান প্রযুক্তিতে এই ক্লোরোফ্লোরো কার্বনের ব্যবহারটা অনেকটাই নিয়ন্ত্রিত ভাবে আনা হয়েছে, এবং এখন আর সিএফসি ব্যবহার করা হচ্ছে না। কিন্তু কিছু কিছু ব্যবসায়ী আছেন যারা ওই সঠিক মাত্রাটা না ব্যবহার করে সিএফসি এখনো ব্যবহার করে যাচ্ছেন। জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্যের সাথে আসলে জলবায়ুর যে পরিবর্তন কিভাবে সম্পর্কিত। আমরা শুধু জলবায়ু পরিবর্তন হচ্ছে আজকে গরম লাগতেছে ফ্যান দিচ্ছি, আরো বেশি গরম লাগতেছে আমরা রুমে এসি লাগাচ্ছি, আমরা ভাবতেছি যে আমাদের তো ভালো আছি আমরা, কিন্তু আসলে আমরা ভালো নেই। কারণ পরিবেশ যদি ভালো না থাকে আমরা কখনোই ভালো থাকবো না। পরিবেশ এবং আমরা একে অপরের সাথে একসাথেই বসবাস করি। জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যগত প্রভাব, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টি। তাপমাত্রা আমরা তো দেখতেই পাচ্ছি যে বৃদ্ধি পাচ্ছে। অনিয়মিত বৃষ্টিটা কি, আমাদের কৃষি জমিতে আগে যে ডিপ ইউজ করা হতো, ডিপ কল যেটা ইউজ করা হতো, অর্থাৎ আমাদের রাজশাহী অঞ্চলে যে বরেন্দ্র যে অঞ্চলটা আছে সেই অঞ্চলে দেখা যাচ্ছে কৃষি জমিগুলোতে ডিপ কলের মাধ্যমে মাটি থেকে পানি উত্তোলন করে জমিতে যে কৃষি সেচের ব্যবস্থা করা হয়ে থাকে, কারণ ওইদিকে নদী নালাগুলো শুকিয়ে যায়, খরাপ্রবণ অঞ্চল। আমাদের যে সময় বৃষ্টি হওয়ার কথা ছিল সে সময় আর বৃষ্টি হচ্ছে না, কারণ বৃষ্টি হওয়ার জন্য পরিবেশে একটি নির্দিষ্ট তাপমাত্রা, মেঘের আনাগোনা, মেঘে যে বাষ্প ধারণের ক্ষমতা সেটা বৃদ্ধি পাইতে হবে। কিন্তু আমাদের পরিবেশে ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে বৃষ্টিপাত, মেঘ যে ঘনীভূত হবে সেই ঘনীভূত হতে পারতেছে না ঠিক মতো, যার ফলে অনিয়মিত বৃষ্টি, যে সময় বৃষ্টি দরকার সেই সময় বৃষ্টি হচ্ছে না, পাচ্ছি না, যার ফলে আমরা গভীর নলকূপ থেকে পানি উত্তোলন করতেছি, যার ফলে কি হচ্ছে, জমি ঠিকই চাষাবাদ হচ্ছে, কিন্তু আমাদের পানির যে লেয়ারটা সেই পানির লেয়ারটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে এবং অন্যান্য অঞ্চলের মানুষ পানি সমস্যায় ভুগতেছে। খরা,
প্রচুর পরিমাণে খরা হচ্ছে, দেখা যায় এত গরম, যে গরমটা আমাদের হওয়ার কথা ছিল না। অনেক জমিতে দেখা যাচ্ছে যে মাটি থেকে পানি তুলবে, সে পানির লেয়ার পর্যন্ত নেই, এতটাই গভীরে চলে গেছে। এই খরা হওয়ার কারণে আমাদের পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং আমাদের যে বায়ুমণ্ডলের যে আর্দ্রতা, সেই আর্দ্রতার পরিমাণটা অস্বাভাবিক হারে ইমব্যালেন্স হয়ে যায়। যার ফলে দেখা যাচ্ছে আমাদের শারীরিক যে অবস্থা, আমরা প্রচুর পরিমাণে ঘামি। আমাদের হিট স্ট্রোক একটার সাথে আমরা সবাই পরিচিত, হিট স্ট্রোক। হঠাৎ দেখা যাচ্ছে আমার মাথা ঘুরে যাচ্ছে, হাত পা ঝিমঝিম করে আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি এবং আমার শ্বাস নিতে সমস্যা হচ্ছে। এই হিট স্ট্রোকটা, স্ট্রোক বলতে আমরা মূলত বুঝি যে হঠাৎ করে সাময়িকভাবে কোনো কিছু ব্যাঘাত ঘটা। যেরকম আমরা স্ট্রোক মূলত হচ্ছে বোঝায় যে আমাদের যেই নার্ভ গুলা আছে, ভেইন গুলো আছে, শিরা ধমনী যেগুলো আছে, সেগুলো যদি কোনো কারণে ছিঁড়ে যায়, এই ছিঁড়ে যাওয়াটাকে বলা হচ্ছে স্ট্রোক করে এবং এটা হচ্ছে রক্তের অস্বাভাবিক যে গতিবিধি, সেই গতিবিধির কারণে। যখন আমার প্রচুর পরিমাণে গরম হচ্ছে, গরম হওয়ার কারণে আমাদের নিঃশ্বাস নিতে, শ্বাস-প্রশ্বাস ক্রিয়াতে আমাদের ব্যাঘাত ঘটতেছে, আমাদের জোরে, জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে, যার ফলে আমাদের রক্ত চলাচলটা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। তারপরে আছে আমাদের ঘূর্ণিঝড়। আমরা ঘূর্ণিঝড়ের সাথে উপকূলবর্তী যারা আছি, মানে সমুদ্র উপকূলে তাপ দিবে, সেই তাপের ফলে যেই সমুদ্রের উপকূলের যে বাতাসটা, সেই বাতাসটা গরম হয়ে যাবে এবং গরম হওয়ার কারণে বাতাস যখন উপরের দিকে উঠে যাবে, ওই জায়গাটায় পানি ঘুরতে, ঘুরতে বড় একটা ঘূর্ণিঝড় একসময় ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর বিপদ সংকেতগুলো দিতে, দিতে সেটা জলোচ্ছ্বাসের রূপ নিয়ে আমাদের উপকূলে আঘাত হানে এবং আমাদের বাড়তি পানিগুলো আমাদের বসবাস স্থলে চলে আসতেছে, আমাদের নলকূপের পানিতে লবণাক্ততা প্রবেশ করতেছে এবং একই সাথে সেই পানিগুলাতে বিভিন্ন যে পানিবাহিত রোগ, এগুলো আমাদের পানিবাহিত রোগ। আমাদের মূত্রনালীর যে ইনফেকশন আছে, ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই ইনফেকশনটা আমাদের এখানে লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে এই যে নারীদের প্রজনন তন্ত্রের একটি সমস্যা হয়ে যাচ্ছে, ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকিতে ভুগতেছে। এই যে পরিবেশের পরিবর্তন, একই সাথে মানুষের স্বাস্থ্য ঝুঁকির সমস্যা। ঝুঁকি সমূহ কি, কি ঝুঁকি আসলে হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারি? উচ্চ তাপমাত্রা, যেটা হিট ওয়েভ, নিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ। শীতকালে আমরা শুনে থাকি যে উত্তরবঙ্গের দিক থেকে বা হিমালয় থেকে শৈত্যপ্রবাহ, শীতের যে একটা তীব্র ভাবাপন্নতা, সেটা আমরা লক্ষ্য করে থাকি। অতিবৃষ্টি এবং বন্যা, অনিয়ন্ত্রিত বৃষ্টি, খরা, বায়ু দূষণ। বায়ু দূষণ বলতে আমাদের চারপাশে যে বায়ুর যে ভিতরে ধূলিকণা, কার্বন ডাই অক্সাইড, ধূলিকণা, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন এবং অন্যান্য বিভিন্ন গ্যাসের যে উপাদানের যে একটা ভারসাম্য, এটার একটা নির্দিষ্ট মাত্রা আছে। যেমন নাইট্রোজেন থাকবে 78.07, অক্সিজেন থাকবে 20.97, কার্বন ডাই অক্সাইড থাকবে বায়ুমণ্ডলে 0.03%, আর্গন থাকবে 0.18%। এই যে তাপ বা বায়ুমণ্ডলে আমাদের যে একটা প্রতিটি গ্যাসের একটা ভারসাম্যতা, যদি আমাদের চারপাশে আমরা বিভিন্ন আবর্জনাগুলো, সেগুলো যদি আমরা সুন্দর একটি জায়গায় না ফেলি, আমরা যদি যেখানে সেখানে ছড়াই ছিটাই, যে আমরা যে চারপাশে দুর্গন্ধ থাকবে এবং দুর্গন্ধের ফলে আমাদের যেই স্নায়ুতন্ত্রের একটা ব্যাপার, আমাদের যে ঘ্রাণ নেই, আমরা নাক দিয়ে যে ঘ্রাণটা নিচ্ছি, আমাদের স্নায়ুতন্ত্র এটার প্রতি সাড়া দিয়ে আমাদের অনেক সময় বমি হয়ে যায় আরকি, যেটা আমরা সমস্যা, একটা স্বাস্থ্য ঝুঁকিতে ভুগি। তারপরে আছে মহামারী ঝুঁকি। আমরা জানি করোনা যে প্যান্ডেমিক, করোনা ভাইরাস, কোভিড, আমরা সকলেই পরিচিত। সকলেই আতঙ্কিত ছিল কখন কে মারা যাবে। কারণ বাইরের দেশগুলোতে দেখা যাচ্ছিল প্রচুর পরিমাণে আক্রান্ত হয়ে যাচ্ছে এবং এত সংখ্যক লোক মারা গেছে যে এটা আসলে বলার, সবাই আমরা অবগত এ ব্যাপারে। আমরা যখন হাসি ফেলি বা আমরা যখন কাশি দেই, তখন আমাদের নিঃশ্বাসের সাথে এই জীবাণুটা পরিবেশে বাতাসে ছড়ায় যাবে। তো আমার পাশে যখন কোনো মানুষ থাকবে, সেও তো নিঃশ্বাস, কারণ প্রত্যেকটি ভাইরাস, ব্যাকটেরিয়া বসবাস করার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা এবং একটা সুস্থ পরিবেশ দরকার। কোন একটি ভাইরাস, পরিবেশের চারপাশে অনেক ভাইরাস আছে, অনেক ব্যাকটেরিয়া আছে, কিন্তু তারা কেন আক্রান্ত হচ্ছে না? কারণ তারা তাদের বংশ বিস্তারের জন্য ওই উপকূল পরিবেশটা পাচ্ছে না। জলবায়ু যখন পরিবর্তন হচ্ছে, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। বাতাসের যে বায়ুর প্রবাহ, বাতাসের তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, এসবের কারণে ভাইরাস তার বংশবৃদ্ধি করে। পশু পাখি নষ্ট হয়ে যায়। হাঁস মুরগি আছে, গরু ছাগল আছে, এগুলো আমাদের সম্পদ। এই সম্পদগুলো যখন নষ্ট হয়ে যায়, তখন আমরা স্বাস্থ্য সমস্যা, হিট স্ট্রোক, ক্লান্তি, পানি শূন্যতা। আমাদের শরীরে যেই রক্ত আছে, রক্তের 55% হচ্ছে পানি এবং 45% হচ্ছে 55% পানীয় উপাদান এবং 45% হচ্ছে আমাদের রক্তের যে নিজস্ব রক্ত কণিকা, সেই কণিকাটা। আবার এই 55% এর ভিতরে বলা যায় যে 90 থেকে 95% হচ্ছে, 90 থেকে 92% হচ্ছে পানি থাকে। তো রক্তে যখন আমাদের এই পানিটা ধীরে, ধীরে কমে যায়, কমে যাওয়ার কারণে আমাদের আ রক্তের যে স্বাভাবিক যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা নষ্ট হয়ে যায় এবং আমাদের রক্ত
কণিকাগুলা সঠিকভাবে কাজ করতে পারে না। ফলে রক্তের কণিকাগুলো একটি নির্দিষ্ট বয়স আছে, বয়স হয়ে যাওয়ার পর তারা মরে যায় এবং আমাদের শরীরে রক্ত যদি সঠিকভাবে উৎপন্ন না হয়, আমাদের রক্ত শূন্যতা তখন দেখা দিবে। আবার অনেক সময় রক্তে যখন লবণের পরিমাণ বেড়ে যায়, এই লবণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণেও আমাদের বিভিন্ন ধরনের হৃদজনিত সমস্যাগুলা দেখা দেয়। নিউমোনিয়া শীতকালীন একটি সমস্যা। আমরা জানি ছোট বাচ্চা থেকে শুরু করে মোটামুটি আমাদের এই ফুসফুসে আক্রান্ত করে নিউমোনিয়াটা, আমাদের শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা হয়ে যায়। ডেঙ্গু, ডেঙ্গুর সাথে আমরা সকলেই পরিচিত। ডেঙ্গু আসলে আমাদের সামনে যে আমরা জানি যে বৃষ্টি হবে, বৃষ্টির পানি জমবে। সেই বৃষ্টির পানিতে এডিস মশা, মূলত এডিস এজিপ্টি, যেটা আমাদের বাসাবাড়িতে বসবাস করে। এডিস এজিপ্টি আমরা যেটা দেখতে পাই এবং আরেকটি বনে জঙ্গলে বা একটু গাছপালাপূর্ণ যে এরিয়া সেখানে বসবাস করে, সেটা হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস। আমাদের বাংলাদেশে এই ২ টি প্রজাতি মূলত এডিস যেই সরি করতে পারবো। আমরা রোগ নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হচ্ছে মশাকে নিয়ন্ত্রণ। পাই তাদের সংখ্যা যেন বৃদ্ধি না পায়, একটা নির্দিষ্ট লেভেলে থাকে, সেই মানটা আমরা বজায় রাখতে পারি কিভাবে? মশার যে বাসস্থান আছে, ডাবের খোসা, টায়ার, মাটির পাত্র, বিভিন্ন হাঁড়ি পাতিল বা আমরা আমাদের বাসা বাড়িতে মগ, বালতি, বদনা, বিভিন্ন জায়গায় যে পানি, সর্বপ্রথম যে স্টেজটি লার্ভা স্টেজ, দেন পিউপা স্টেজ এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ মশায় রূপান্তরিত হওয়ার পর এই মশাটি যদি মানুষ যদি ডেঙ্গু জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তাকে যদি মশাটি কামড় দেয়, তার দেহে ডেঙ্গু জীবাণু আসবে এবং ওই মশা যখন আরেকটি মানুষকে কামড় দিবে, সেম তার দেহে আমাদের এই ডেঙ্গু রোগের জীবাণুটি প্রবেশ করবে। তো বর্তমানে আমাদের এই ডেঙ্গুটি প্রচন্ড পরিমাণে মহামারী আকারে দেখা দিচ্ছে, কারণ আমাদের শরীর থেকে প্লাটিলেট কমে যাচ্ছে। ম্যালেরিয়া, ম্যালেরিয়া মূলত অ্যানোফিলিস, স্ত্রী অ্যানোফিলিস মশকে বাহিত একটি রোগ, যে মশাটি আমাদের এই অঞ্চল